নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা এমন বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে দেশের বড় বড় নিউজ চ্যানেলগুলো কথা বলে না। কারণ বন্ধুরা, এই বিষয়টা বললে তাদের সরকারি বিজ্ঞাপনের কল বন্ধ হয়ে যাবে, প্রাইম টাইম ডিবেটে চিৎকার করতে থাকা অ্যাঙ্কারদের বেতনও বন্ধ হয়ে যাবে। তাই বন্ধুরা, এই কথাগুলো বলার দায়িত্ব পড়ে যায় আমাদের মতো ছোট ছোট ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটারদের ওপরে। আজকের ভিডিওর বিষয় হলো ভারতের অর্থনীতি, এবং শুধু অর্থনীতি নয় বন্ধুরা, সেই অর্থনীতিকে ঘিরে যে বিশাল মিথ্যার একটা জাল বোনা হয়েছে, সেই জালটাকে একটু টান মেরে খুলে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। তাহলে ভিডিওটা বন্ধুরা শুরুই করা যাক। কিছুদিন আগের কথা, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দেখলাম অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্ল অবস্থায়। তার হাসির পেছনে কারণ ছিল একটিমাত্র সংখ্যা বন্ধুরা, এবং সেই সংখ্যাটি হলো 7.7। সরকারি হিসেব অনুযায়ী গত 3 মাসে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার নাকি 7.7% পৌঁছে গেছে। তৎক্ষণাৎ চারিদিকে যেন উৎসবের পরিবেশ তৈরি হয়ে গেল। সরকারি প্রচার যন্ত্র সম্পূর্ণ গতিতে চালু হয়ে গেল, আইটি সেল ময়দানে নেমে পড়ল, এবং বন্ধুরা সেই চীনা পরিচিত স্লোগান শোনা গেল, সাব চাঙ্গাসি। কিন্তু একটু থামুন বন্ধুরা, একটু শ্বাস নিন এবং একটু ভাবুন, এই 7.7% সংখ্যাটা কিভাবে তৈরি হলো, কোন পদ্ধতিতে এই হিসেব করা হলো, আর এই হিসাব কি আসলেই নির্ভরযোগ্য? আজ থেকে 15-20 বছর আগে পর্যন্ত ভারত একটি নির্দিষ্ট পদ্ধতিতে তার জিডিপি হিসাব করত। সেই পদ্ধতিতে ভিত্তি বছর ছিল 2004-2005। মোদী সরকার ক্ষমতায় আসার পর 2015 সালে হঠাৎ করে সেই ভিত্তি বছর পাল্টে 2011-12 করে দেওয়া হলো, এবং বন্ধুরা পদ্ধতিও পরিবর্তন করে দেওয়া হলো। আর তারপর থেকেই হঠাৎ করে ম্যাজিকের মতো জিডিপির সংখ্যা লাফিয়ে লাফিয়ে উপরে উঠতে লাগলো। এই পদ্ধতির পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ থেকে শুরু করে বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা বারবার কিন্তু প্রশ্ন উঠিয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা প্রশ্ন তুলেছেন, শিকাগো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদরাও প্রশ্ন তুলেছেন, ভারতের নিজস্ব সাবেক চিফ স্ট্যাটিস্টিশিয়ান প্রণব সেন প্রশ্ন তুলেছেন। এই প্রশ্নগুলো একটাই, আপনি যে পদ্ধতিতে জিডিপি মাপছেন সেই পদ্ধতি কি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং স্বচ্ছ? আর সেই প্রশ্নের উত্তরে সরকারের তরফ থেকে কোনো রকম স্পষ্ট জবাব আসেনি। পরিবর্তে আইটি সেল থেকে ট্রোলিং এসেছে, দেশদ্রোহী বলা হয়েছে, মোদীকে বদনাম করার চেষ্টা বলা হয়েছে, এই রকম নানা রকম ন্যারেটিভ তৈরি করা হয়েছে। কিন্তু বন্ধুরা, আসল প্রশ্নের উত্তর শুধুই নীরবতা। এখন আসুন 7.7% জিডিপি বৃদ্ধি হারের পাশাপাশি আরেকটু গভীরে যাই। যদি সত্যি অর্থনীতি এত চমৎকার গতিতে চলছে, তাহলে সাধারণ মানুষের জীবনে তার প্রভাবটা কোথায়? কারখানায় কাজ কি বাড়ছে, বেকারত্ব কি কমছে, মধ্যবিত্ত পরিবারগুলির কাছে কি বেশি পরিমাণ টাকা আসছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে কিন্তু 7.7% সংখ্যাটা আর ততটা উজ্জ্বল দেখাচ্ছে না। এই উত্তরটা বুঝতে হলে বন্ধুরা, আমাদের বুঝতে হবে জিডিপি আসলে পরিমাপ করেটা কি। জিডিপি মানে হলো একটি দেশে একটি নির্দিষ্ট সময়কালে উৎপাদিত মোট পণ্য ও সেই সময়কার আর্থিক মূল্য। এই হিসাবে সরকারি ব্যয়কেও যোগ করা হয়। কিন্তু যদি সরকার বিশাল পরিমাণ ঋণ করে রাস্তাঘাট, হাইওয়ে বা বুলেট ট্রেনের মতো অবকাঠামো তৈরি করে, তাহলে জিডিপির সংখ্যা বাড়বে, কিন্তু সাধারণ মানুষের আয় বাড়বে না, কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবেও বাড়বে না। এই হলো ভারতবর্ষের বর্তমান পরিস্থিতির একটা বড় অংশ। সরকারি ব্যয় দিয়ে জিডিপির পরিসংখ্যানকে ফুলিয়ে রাখা হচ্ছে, কিন্তু সেই ব্যয়ের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। গত 5ই জুন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসি কমিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকও করলো। সেই বৈঠকের পর যে ঘোষণা এলো, তা সরকারের সব চাঙ্গাসি এই আখ্যানটাকে কিন্তু সরাসরি চ্যালেঞ্জ করলো। রিজার্ভ ব্যাংক জানালো, দেশের সিপিআই ইনফ্লেশন বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশন, যাকে সহজ বাংলায় বলি খুচরো বাজারে মুদ্রাস্ফীতি, তার পূর্বাভাস বদলাতে হচ্ছে। আগে অনুমান করা হয়েছিল 4.6%, এখন সেই অনুমান বাড়িয়ে করা হলো 5.1%। এখন কেউ বলতে পারেন 4.6 থেকে 5.1, এই সামান্য পার্থক্যে আর কি এমন হয়ে গেল? বন্ধুরা, এটা কিন্তু সামান্য পার্থক্য নয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংকেত। কারণ রিজার্ভ ব্যাংকের মূল লক্ষ্যমাত্রা হলো মুদ্রাস্ফীতি 4%-এর কাছাকাছি রাখা। সেখানে এখন তারা নিজেরাই বলছে 5.1%-এ যাবে। এর মানে হলো আগামী দিনগুলিতে সাধারণ মানুষের বাজার ব্যাগের ওজন একই থাকবে, কিন্তু সেই ব্যাগ ভরতে আরও বেশি টাকা খরচ হবে। এবং একটু গভীরে যাই চলুন। মূল্যস্ফীতির এই হিসাব ধরা হয় একটি নির্দিষ্ট পণ্যের ঝুড়ি ধরে। সেই ঝুড়িতে থাকে চাল, ডাল, তেল, সবজি, ওষুধ ইত্যাদি।
কিন্তু যখন আমরা সাধারণ মানুষের সাথে বাজারে গিয়ে কথা বলি, তারা বলেন বাস্তব মূল্যস্ফীতির হার সরকারি হিসাবের চেয়েও অনেক বেশি। কেন এমনটা হয়? কারণ সরকারি হিসাবের পণ্যের ঝুড়িটি বছরের পর বছর ধরে একই থাকে, কিন্তু মানুষের জীবনযাত্রার ধরন পাল্টায়। এখন মানুষকে ইন্টারনেট বিল দিতে হয়, বাচ্চার টিউশন ফি দিতে হয়, ওষুধের দাম তো আকাশ ছোঁয়া। এগুলো সরকারি মূল্যস্ফীতির হিসেবে যথেষ্ট আসে না। তাহলে একদিকে সরকার বলছে জিডিপি 7.7% বাড়ছে, অন্যদিকে রিজার্ভ ব্যাংক বলছে মূল্যস্ফীতির হারও বাড়বে। এই দুটো তথ্য একসাথে রাখলে যে চিত্রটি বেরিয়ে আসে সেটা আদৌ উদযাপনের যোগ্য নয় বন্ধুরা, মোদী সরকারের অর্থনৈতিক উপদেষ্টাদের মধ্যে একজন হলেন সামিকা রবি। তিনি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য। সম্প্রতি তিনি একটি পডকাস্টে বললেন, 100 is just a number. When you say let it discover its own true value. So it's going to hit 100. So what? 100 is just a number, Smita. অর্থাৎ ডলারের বিপরীতে যদি ভারতীয় টাকার দাম 100 হয়ে যায় তাহলে চিন্তার কিছু নেই, এটা শুধুমাত্র একটা সংখ্যা। এই কথাটি শুনে আমার মনে পড়ে গেল প্রায় 10-12 বছর আগের একটি ভিডিও ক্লিপ বন্ধুরা। সেই ক্লিপে তৎকালীন বিরোধী নেতা নরেন্দ্র মোদী, যিনি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরের বছরের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তিনি মঞ্চে দাঁড়িয়ে গলার শিরা ফুলিয়ে বলছেন, जब देश की मुद्रा गिरती है तो देश के प्रधानमंत्री की इज्जत भी गिरती है। অর্থাৎ যখন দেশের মুদ্রার দাম পড়ে তখন দেশের প্রধানমন্ত্রীরও সম্মান পড়ে যায়। मुझे मालूम है इस प्रकार से रुपया इतनी तेजी से गिर नहीं सकता। अरे ये नेपाल का रुपया नहीं गिरता है, बांग्लादेश की करेंसी नहीं गिरती है, पाकिस्तान की करेंसी नहीं गिरती, श्रीलंका की करेंसी नहीं गिरती। क्या कारण है? 2013-14 সালে যখন মনমোহন সিং এর সরকার ছিল তখন ডলারের বিপরীতে টাকার দাম 68 পর্যন্ত গিয়েছিল। সেই সময় বিরোধী দলনেতা মোদী আকাশ বাতাস কাঁপিয়ে ভাষণ দিতেন, পত্রিকায় বিজ্ঞাপন দিতেন। আজ ডলারের বিপরীতে টাকার দাম 95 টাকাও পেরিয়ে গেছে এবং সেই একই মোদীজির নিজের অর্থনৈতিক উপদেষ্টা বলছেন 100 তো শুধুমাত্র একটি সংখ্যা। এই বিরোধাভাস দেখে কি বলবো বলুন? রাজনীতিতে এই ধরনের উল্টো পুরাণ কোনো নতুন ঘটনা নয়। ক্ষমতার বাইরে থাকলে যা বলা হয়, ক্ষমতায় গেলে ঠিক তার উল্টো কাজটাই করা হয়। এটা সব দলই কিন্তু কম বেশি করে থাকে। কিন্তু বন্ধুরা, এত বেশি প্রকটভাবে, এত কম লজ্জায় এই কাজ করতে খুব কম সরকারকেই কিন্তু দেখা গেছে। আর যদি সত্যিই টাকার দাম পড়াটা শুধুমাত্র সংখ্যা হয়, তাহলে সেই উপদেষ্টার উচিত তাদের সাবেক বসকে একবার বলা, স্যার আপনি আগে এই সংখ্যা দিয়ে অযথা এত চিৎকার তাহলে করেছিলেন বা কেন? বন্ধুরা, টাকার পতনের প্রসঙ্গে আরো গভীরে যাওয়া দরকার। আজ যদি আমরা গত 6 মাসের হিসেব দেখি তাহলে একটা অত্যন্ত অস্বস্তিকর সত্য সামনে আসে। বিগত 6 মাসে এশিয়ার মুদ্রাগুলোর মধ্যে ভারতীয় টাকার পতনের হার সবচেয়ে বেশি। একমাত্র ইন্দোনেশিয়ার রুপিয়া আমাদের চেয়ে একটু বেশি পড়েছে, বাকি সবার উপরে আমরাই আছি। এবার ভাবুন, আমাদের পাশের দেশ পাকিস্তান, যে দেশের অর্থনীতি নিয়ে আমাদের নেতারা প্রতিনিয়ত ঠাট্টা করেন, যেখানে IMF এর বেল আউট ছাড়া দেশ চলে না, সেই পাকিস্তানের টাকার মানও গত 6 মাসে ভারতের টাকার তুলনায় অনেকটাই কম হারে কমেছে। এই তথ্যটা একটু মাথায় রাখবেন আপনারা। আর চীনের কথাই বলা যাক এবার। ভারত ও চীনের অর্থনৈতিক প্রতিযোগিতার কথা সবাই জানেন আপনারা। আমাদের নেতারা বলেন ভারত অচিরেই চীনকে একেবারে টপকে যাবে, কিন্তু আজ এশিয়ার বাজারে চীনের ইউয়ান আরও বেশি শক্তিশালী হয়েছে আর ভারতীয় টাকা আরও বেশি ক্রমাগতই পড়তে আছে। এই পরিপ্রেক্ষিতে সাবেক অর্থ সচিব সুভাষচন্দ্র গর্গের একটি লেখার কথা আমি উল্লেখ করতে চাই। তিনি লিখেছেন 2013-14 সালে যখন ভারত সহ 5টি দেশকে ভালনারেবল 5 বলা হতো, তখন মোদী সরকার তা নিয়ে অনেক রাজনীতি করেছিল। কিন্তু বন্ধুরা, এরপর গত 1 দশকে বাকি 4টি দেশ নিজেদের সংস্কার করে সেই তালিকা থেকে বেরিয়ে গেছে। অথচ ভারত এখন একা ওখানে পড়ে রয়েছে। তিনি এখন একাই ভালনারেবল 1। এই কথাটি কিন্তু কোনো বিরোধী দলের কথা নয়, এই কথাটি বলেছেন সরকারের নিজেরই একজন সাবেক উচ্চপদস্থ আমলা। একটু আগে পর্যন্ত বন্ধুরা, ভারতের শেয়ার বাজার নিয়ে মোদী সরকারের গর্বের শেষ ছিল না। বলা হচ্ছিল বিশ্বের 5ম বৃহত্তম শেয়ার বাজার হয়ে গেছে ভারত। সেন্সেক্স 70,000 পার করেছে, 80,000 পার করেছে। কিন্তু আজকের বাস্তবতা দেখুন, বৈশ্বিক মার্কেট ক্যাপিটালাইজেশনের র্যাঙ্কিংয়ে ভারত 5 নম্বর থেকে পিছলে 7 নম্বরে এসে গেছে। তাইওয়ান আমাদেরকে টপকে গেছে, দক্ষিণ কোরিয়া আমাদের টপকে গেছে। এবার ভাবুন, তাইওয়ানের জনসংখ্যা ভারতের তুলনায় যথেষ্ট নগণ্য, কিন্তু তারা প্রযুক্তি উৎপাদনে এতটাই শক্তিশালী যে তাদের শেয়ার বাজার আজ ভারতের চেয়েও বড়। কারণ তারা আসল পণ্য তৈরি করে। বিশ্বের সবচেয়ে উন্নত মাইক্রোচিপ তৈরি হয় তাইওয়ানে। সেই চিপ ছাড়া আজ বিশ্বের কোনো স্মার্টফোন, কম্পিউটার বা গাড়ি অবধিও কিন্তু চলে না। আর ভারত
আমরা সেই চিপ আমদানি করি, সেই চিপ দিয়ে ফোন অ্যাসেম্বল করি এবং বলি মেক ইন ইন্ডিয়া। এই পার্থক্যটাই আসলে দুই দেশের শেয়ার বাজারের পার্থক্যটাকে ব্যাখ্যা করে। আর বিদেশি বিনিয়োগের কথা বলি এবার আমি। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা আইএফআইরা গত কয়েক মাসে ভারতের শেয়ার বাজার থেকে প্রচুর পরিমাণে বিনিয়োগ কিন্তু তুলে নিচ্ছেন। এর কারণ কি? কারণ তারা দেখছেন ভারতের শেয়ার বাজার বাস্তব অর্থনৈতিক ভিত্তি ছাড়াই অনেক উপরে উঠে গিয়েছিল, এখন সেই বুদবুদটা আস্তে আস্তে চুপসে যাচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা যখন বাজার ছেড়ে যায় তখন বাজার পড়ে, বাজার পড়লে টাকার মানও পড়ে এবং টাকার মান পড়লে আমদানির খরচ বাড়ে এবং আমদানির খরচ বাড়লেই মূল্যস্ফীতি বাড়ে এবং মূল্যস্ফীতি বাড়লে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমতে থাকে এবং বন্ধুরা ক্রয় ক্ষমতা কমলে বাজারের চাহিদাও কমে এবং চাহিদা কমলে উৎপাদন কমে আর উৎপাদন কমলে কর্মসংস্থানও কমতে থাকে। এটা হলো একটি অর্থনৈতিক নিম্নচক্র বা ডাউনওয়ার্ড স্পাইরাল এবং ভারতের অর্থনীতি এই চক্রে ঢুকে পড়েছে বলেই অনেক বিশেষজ্ঞরা কিন্তু আশঙ্কা করছেন। এবার আসি সবচেয়ে অস্বস্তিকর একটা তথ্যে বন্ধুরা। আজ ভারতের মানুষের মাথাপিছু গড় আয় প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষের মাথাপিছু গড় আয়ের থেকেও কম। এই কথাটি বলতে আমার একেবারে আনন্দ নেই। আমি চাই ভারত এগিয়ে যাক, আমি চাই আমাদের দেশের মানুষগুলো ভালো থাকুক, কিন্তু বাস্তবকে অস্বীকার করে কোনো সমস্যার কিন্তু সমাধান হয় না। এখন মাথাপিছু আয়টা আসলে কি পরিমাপ করে? এটা পরিমাপ করে একটা দেশের মানুষ গড়ে কতটা উপার্জন করেছেন। এটি দারিদ্র্যের একটা বড় সূচক। এই হিসাবে বাংলাদেশ কিন্তু আমাদের থেকে এগিয়ে। আর বন্ধুরা এই তথ্যটির আলোকে আমাদের দেশের রাজনৈতিক নেতাদের বক্তব্যগুলো একটু মিলিয়ে দেখি চলুন। আমাদের নেতারা প্রায় বলেন বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ভারতে অনুপ্রবেশ করছে। এই দাবিটি নির্বাচনের আগে আরো জোরদার হয়। এই দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ তৈরি করা হয়। কিন্তু অর্থনীতির একটি মৌলিক নিয়ম হলো মানুষ সাধারণত সেখানে যেতে চায় যেখানে বেশি সুযোগ, বেশি উপার্জন আর ভালো জীবনের সম্ভাবনা বেশি। যদি বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ভারতের চেয়ে বেশি হয় তাহলে তারা কেনই বা ভারতে আসবেন? আমি বলছি না যে অবৈধ অনুপ্রবেশের সমস্যা নেই, এটি একটি বাস্তব সমস্যা এবং যে কোনো দেশের সীমান্ত সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এই সমস্যাটিকে যেভাবে অর্থনৈতিক বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে শুধু রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় তা মানুষকে বিভ্রান্ত করে এবং আসল সমস্যা থেকে দৃষ্টি সরিয়ে দেয়। বন্ধুরা এবার একটু ম্যাক্রো বা সামষ্টিক চিত্রের দিকে তাকাই। প্রাক্তন অর্থ সচিব সুভাষচন্দ্র গর্গ যে নিবন্ধে লিখেছেন সেখানে পরিষ্কার বলা হয়েছে দেশের সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলো আজ সব দিক থেকে নেতিবাচক। বিনিয়োগ কমছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে, ম্যানুফ্যাকচারিং সেক্টর স্থির হয়ে যাচ্ছে, নতুন কর্মসংস্থান সেভাবে তৈরি হচ্ছে না, আর মাথাপিছু আয়ে বাংলাদেশও আমাদেরকে ছাড়িয়ে যাচ্ছে। জিডিপির সংখ্যা যদি এত ভালো হয় বন্ধুরা, যদি অর্থনীতি এত চমৎকার জায়গায় থাকে তাহলে বিশ্ববাজারে ভারতের পণ্যের কি হাল? এখানে কয়েকটি সত্য ঘটনার কথা বলি। ভারতের আম, দেশের প্রধানমন্ত্রী তার মন কি বাত অনুষ্ঠানে ভারতীয় আমের কতই না প্রশংসা করেন, বলেন বিশ্বের সেরা আম ভারতে হয়। কিন্তু যখন ভারতীয় আম জাপানে রপ্তানি হয়, জাপান সরকার সেই আমের মান আন্তর্জাতিক মানদণ্ডের নিচে বলে তা ফেরত পাঠিয়ে দেয়। জাপান আজ আম কিনছে মালয়েশিয়া এবং বাংলাদেশ থেকে। ভারতের চাল, চীনে পাঠানো ভারতীয় চালের একাধিক চালান ফেরত পাঠানো হয়েছে, কারণ পরীক্ষায় দেখা গেছে সেই চালে অতিরিক্ত পরিমাণে কীটনাশক রয়েছে যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপরে আসি ভারতীয় মশলা। ইউরোপীয় ইউনিয়ন ভারতের বেশ কিছু বড় মশলা ব্র্যান্ডকে নিষিদ্ধ বা ব্ল্যাকলিস্ট করেছে, কারণ ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেছে সেই মশলাগুলোতে এমন রাসায়নিক উপাদান রয়েছে যা মানবদেহে ক্যান্সার সৃষ্টি করতে পারে। এখন যদি কেউ ইউরোপের কোনো শহরে গিয়ে ইন্ডিয়ান বা এশিয়ান মুদিখানায় ঢোকেন তাহলে দেখবেন পাকিস্তানি মশলার বিশাল সংগ্রহ, কিন্তু বন্ধুরা ভারতের বড় বড় নামি মশলা ব্র্যান্ডগুলো খুঁজেই পাওয়া কঠিন। তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক। বিশ্বজুড়ে বড় বড় ফ্যাশন ব্র্যান্ড যেমন H&M, জারা, গ্যাপ তারা তাদের উৎপাদন ভারতে না করে বাংলাদেশে করছে, কারণ সেখানে উৎপাদন খরচ কম আর মানটাও আন্তর্জাতিক। এই সবগুলো তথ্য একসাথে দেখলে একটি ভয়াবহ চিত্র বেরিয়ে আসে। ভারত আন্তর্জাতিক মানের পণ্য তৈরি করতে গিয়ে পিছিয়ে পড়ছে। গুণমান নিশ্চিত করার জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার, যে নিয়ন্ত্রক সংস্থা দরকার, সেগুলো দুর্বল হয়ে পড়ছে। দেশের ভেতরের বাজারে হয়তো নিম্নমানের পণ্য অনায়াসে বিক্রি হয়, কারণ সাধারণ মানুষের কাছে বিকল্প কম, সচেতনতা কম আর নিয়ন্ত্রক সংস্থার কার্যকারিতা প্রশ্নের মুখে। কিন্তু আন্তর্জাতিক বাজার এই পণ্যগুলি নিচ্ছে না। বন্ধুরা মোদী সরকারের একটি স্বপ্নের প্রজেক্ট মেক ইন ইন্ডিয়া, নাকি এটাকে আমরা বর্তমানে অ্যাসেম্বলি ইন ইন্ডিয়া বলবো?
আপনি আজ যে ফোনটি ব্যবহার করছেন সেটি কোথায় তৈরি? যদি রেডমি হয় মূলত চীনা ডিজাইন ও চীনা পার্টস, যদি স্যামসাং হয় দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ড, যদি অ্যাপেল হয় তবে আমেরিকান ডিজাইন তাইওয়ানি চিপ, ভারতে হয়তো শেষের ধাপে কিছু অ্যাসেম্বলিং হয়, কিন্তু মূল পণ্যটি ভারতে তৈরি হয়নি। আপনি যে টেলিভিশনটি দেখছেন বিদেশি ব্র্যান্ড, আপনি যে গাড়ি চালাচ্ছেন সুজুকি হলো জাপানি, হুন্ডাই হলো কোরিয়ান, কিয়া হলো কোরিয়ান, মার্সিডিজ হলো জার্মানি ব্র্যান্ড। এখন প্রধানমন্ত্রী মোদিজি ভোকাল ফর লোকাল বলেন, বিদেশি পণ্য বয়কট করতে বলেন, কিন্তু তার নিজের পরনের পোশাক, তার চশমা, তার ব্যবহৃত কলম, তার চড়ার গাড়ি, তার চড়ার বিমান, এগুলোর বেশিরভাগই কিন্তু বিদেশি বিলাসবহুল ব্র্যান্ডের। এটাই হলো ভোকাল ফর লোকাল নীতির প্রকৃত চেহারা। কিন্তু এর পেছনে মূল সমস্যাটা কিন্তু আরো গভীর। গত এক দশকে এই মোদী সরকার মেড ইন ইন্ডিয়া এবং মেক ইন ইন্ডিয়ার পার্থক্যটাই বোঝেনি, অথবা বুঝেও পাত্তা দেয়নি। মেড ইন ইন্ডিয়া মানে হলো পণ্যটি ভারতে ডিজাইন হবে, ভারতের কাঁচামাল থেকে তৈরি হবে, ভারতীয় মেধা ও উদ্ভাবনা থাকবে। আর মেক ইন ইন্ডিয়া মানে হলো বিদেশ থেকে পার্টস এনে ভারতে জোড়া লাগাও। এখানে যদি বিদেশ থেকে পার্টস এনে দেশে শুধু জোড়া লাগানো হয় তাহলে টাকার দাম পড়লে ঠিক কি হয় বন্ধুরা? সেই পার্টস কিনতে বেশি টাকা দিতে হয়, কারণ পার্টস কেনা হয় ডলারে বা অন্য বিদেশি মুদ্রায়। আর যখন পার্টস কিনতে বেশি টাকা লাগে তখন চূড়ান্ত পণ্যের খরচটাও বাড়ে, আর চূড়ান্ত খরচটা বাড়লে দামটাও বাড়ে, আর দাম বাড়তে থাকলে বিদেশে রপ্তানিটাও কমতে থাকে। আর এই কারণেই ভারতে একটি অদ্ভুত পরিস্থিতি কিন্তু ইতিমধ্যে তৈরি হচ্ছে। সাধারণ অর্থনৈতিক নিয়ম বলে কোনো দেশের মুদ্রার মান কমলে সেই পণ্যের রপ্তানি বাড়ে, কারণ বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সস্তা হয়ে যায়। কিন্তু ভারতে দেখা যাচ্ছে টাকার মান কমছে অথচ রপ্তানিও কমছে। এই বিপরীতমুখী পরিস্থিতি ঠিক তখনই হয় যখন কোনো দেশ নিজস্ব মূল উৎপাদন না করে বিদেশি পার্টসের উপর নির্ভর করে সেটাকে অ্যাসেম্বলিং করে। সারা বিশ্বে এখন অপরিশোধিত তেলের দাম কমছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এই সুযোগে কি করছে পাকিস্তান? পেট্রোলের দাম কমিয়েছে। চীন সেও কমিয়েছে। শ্রীলঙ্কা, যে দেশ কিছুদিন আগে অর্থনৈতিক সংকটে ডুবে গিয়েছিল, সেও কিন্তু পেট্রোলের দাম কমিয়েছে। আর ভারতে কি হচ্ছে? ভারতে পেট্রোলের দাম কমানো তো দূরের কথা, বিভিন্ন সেস ও শুল্ক যোগ করে দাম একই রাখা হয়েছে। কিন্তু কেন বন্ধুরা? কারণ কেন্দ্রীয় সরকারের রাজস্বের একটি বড় অংশ আসে জ্বালানি তেলের ওপর আরোপিত শুল্ক থেকে। তেলের দাম কমালে সেই রাজস্ব কমে যাবে এবং সরকারের অন্যান্য প্রকল্পের জন্য টাকার দরকার, কিন্তু এই কথাটা সরাসরি বলার সৎ সাহস নেই। তার বদলে নানা রকম গল্প ছড়ানো হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা বার্তা ভাইরাল হয়েছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিপুল তেলের ভান্ডার পাওয়া গেছে এবং ভারত শীঘ্রই তেলে স্বনির্ভর হয়ে যাবে। এখন এই দাবিটাকে একটু পরীক্ষা করা যাক বন্ধুরা। 2008 সালে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন গুজরাটের কৃষ্ণ গোদাবরী বেসিনে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় গ্যাসের মজুদ পাওয়া গেছে। বলা হয়েছিল ভারত গ্যাসে সম্পূর্ণ স্বনির্ভর হয়ে যাবে। আজ 2026 সাল, সেই ব্লক থেকে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস উৎপাদিত হয়নি, বরং সাধারণ মানুষের করের হাজার হাজার কোটি টাকা সেই প্রকল্পে বিনিয়োগ হয়ে গেছে। 2020-21 সালে উত্তরপ্রদেশের বালিয়া জেলায় তেল পাওয়া গেছে বলে বিশাল হইচই হয়েছিল। সেখানে ড্রিলিং হলো, কোটি কোটি টাকা খরচ হলো। 2026 সালে অফিসিয়াল রিপোর্ট এলো, এক ফোঁটাও তেল নেই সেখানে। এই দুটো ঘটনার পর এখন আন্দামানে তেলের গল্প এলো। আমি বলছি না যে সেটা মিথ্যা, হয়তো সত্যি কিছু তেলের সম্ভাবনা আছে, কিন্তু বন্ধুরা এই সরকারের অতীত ইতিহাস দেখলে এই দাবিটাকে যাচাই না করে বিশ্বাস করার কোনো কারণই নেই। বন্ধুরা, তেল উৎপাদন একটি দীর্ঘমেয়াদী, অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল প্রক্রিয়া। সম্ভাবনাময় জরিপ থেকে বাণিজ্যিক উৎপাদন পর্যন্ত পৌঁছতে 10 থেকে 15 বছর সময় লাগতে পারে এবং তার কোনো গ্যারেন্টিও নেই। এখন বন্ধুরা একটি সুনির্দিষ্ট কেলেঙ্কারির কথা বলি, যা সম্পর্কে দেশের মূলধারার মিডিয়া প্রায় নীরব। রাজেশ এক্সপোর্ট নামের একটি কোম্পানি প্রায় 15,000 কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি ঘটিয়েছে বলে অভিযোগ করেছে সেবি, কিন্তু দেশের শেয়ার বাজারে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সেবি বছরের পর বছর ধরে এই বিষয়ে নিষ্ক্রিয় থেকেছে। কিন্তু এর চেয়েও গুরুতর প্রশ্ন হলো আমাদের দেশের জীবন বীমা কর্পোরেশন বা এলআইসি, যেখানে কোটি কোটি সাধারণ মধ্যবিত্ত মানুষ তাদের জীবনের সঞ্চয় ইনভেস্ট করে, ভবিষ্যতের নিরাপত্তার জন্য প্রতি মাসে কষ্টের টাকা জমান, সেই এলআইসি এই সন্দেহজনক কোম্পানিতে ধারাবাহিকভাবে বিনিয়োগ করে গেছে। আজ সেই বিনিয়োগ পুরো ডুবে গেছে। এই দায়টা কার বন্ধুরা? যারা এলআইসির বিনিয়োগ সিদ্ধান্ত নেন তাদের দায়ী, যে নিয়ন্ত্রক সংস্থা সঠিক সময়ে ব্যবস্থা নেয়নি তাদের, এবং সেই সরকারের যারা এই সংস্থাগুলোর উপর নজরদারির দায়িত্বটা পালন করেনি। কিন্তু প্রাইম টাইম টেলিভিশনে এই নিয়ে কোনো বিতর্ক হয় না, কারণ এই কেলেঙ্কারিতে কোনো বড় কর্পোরেট হাউসের সরাসরি সংযোগ নেই।
কারণ বন্ধুরা, এই ক্ষতির শিকার হয়েছেন আমার আপনার মতো সাধারণ মানুষেরা, এবং সাধারণ মানুষের সঞ্চয় ডোবার খবর টেলিভিশনের রেটিং বাড়ায় না। টেলিভিশন তখনই উত্তেজিত হয় যখন কোনো ভিন্ন সম্প্রদায়কে ইস্যু করা হয়, সীমান্তে কোনো উত্তেজনা দেখানো হয়, কোনো বিরোধী নেতার পোশাক বা চলাচল নিয়ে ঘন্টার পর ঘন্টা বিতর্ক করা হয়। এদিকে সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা নীরবে কোথায় হারিয়ে যায়। সরকার বলছে জিডিপি 7.7% বাড়ছে, কিন্তু এই একই সময় দেশের বেকারত্বের হার উচ্চে থাকছে, নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না যথেষ্ট পরিমাণে, ছোট ব্যবসায়ীরা চাপে পড়ছেন, কৃষকরা সংকটে আছেন, মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা কমছে, মূল্যস্ফীতি বাড়তে আছে, টাকার মান পড়ছে আর রপ্তানিও পড়তে আছে। এই সব কিছু একসাথে বন্ধুরা কিভাবে সম্ভব? এর একটি ব্যাখ্যা হলো জিডিপির হিসাবের পদ্ধতিতে গলদ আছে, অথবা ইচ্ছাকৃতভাবে ফুলিয়ে দেখানো হচ্ছে। অথবা বন্ধুরা আরেকটি ব্যাখ্যা হলো ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, কিন্তু তার সুফল অত্যন্ত অসমভাবে বিতরণ হচ্ছে। উপরের 1 বা 2% মানুষ অনেক বেশি ধনী হচ্ছেন, মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের কোনো উন্নতিই নেই। এবং এই দ্বিতীয় ব্যাখ্যাটাও কিন্তু কম ভয়ঙ্কর নয়, কারণ এটি বলে যে ভারতের অর্থনৈতিক কাঠামো এমনভাবে তৈরি হয়েছে যেখানে প্রবৃদ্ধির সুবিধা গুটি কয়েক মানুষের কাছে যায় আর বাকি বিশাল জনসংখ্যা পিছিয়ে পড়তে থাকে। এই সমস্যাটির নাম অর্থনৈতিক ভাষায় ইনইকুয়ালিটি বা বৈষম্য, এবং ভারতে এই বৈষম্য গত 1 দশকে উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। অক্সফামের রিপোর্টে বারবার দেখানো হয়েছে যে ভারতে মুষ্টিমেয় কয়েকজনের হাতে দেশের মোট সম্পদের একটি অবিশ্বাস্য অংশ কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, এই বৈষম্য বাড়তে থাকলে সমাজে কি হয়? মানুষের মধ্যে হতাশা বাড়ে, ক্ষোভ বাড়ে, এবং সেই ক্ষোভকে বিভিন্ন দিকে চালিত করতে ধর্মীয় বিভাজন, সাম্প্রদায়িক উত্তেজনা, প্রতিবেশী দেশের বিরুদ্ধে শত্রুতা, এগুলোকে কাজে লাগানো হয়। সাধারণ মানুষ যদি নিজের বেকারত্বের কারণ বা নিজের সংকটের কারণ হিসেবে অর্থনৈতিক নীতির ব্যর্থতাকে চিনতে না পারেন এবং পরিবর্তে অন্য কোনো গোষ্ঠীকে দোষারোপ করতে থাকেন, তাহলে কিন্তু ক্ষমতাসীনরা নিরাপদে থাকে। এটি রাজনৈতিক কৌশলের একটি পুরানো কিন্তু দুর্ভাগ্যবশত কার্যকর পদ্ধতি। ভারতে অর্থনৈতিক সমস্যার আরেকটা গভীর কারণ হলো দেশের প্রতিষ্ঠানগুলোর ক্রমাগত দুর্বল হয়ে পড়া। যে কোনো সফল অর্থনীতির পেছনে থাকে শক্তিশালী প্রতিষ্ঠান, স্বাধীন বিচার বিভাগ, স্বায়ত্তশাসিত কেন্দ্রীয় ব্যাংক, নিরপেক্ষ নিয়ন্ত্রক সংস্থা, মুক্ত সংবাদ মাধ্যম। এই প্রতিষ্ঠানগুলো না থাকলে বাজারে আস্থা থাকে না, বিনিয়োগকারীরা নিরাপদ বোধ করেন না, দুর্নীতির কোনো প্রতিকার থাকে না, এবং সামগ্রিকভাবে অর্থনীতি দীর্ঘমেয়াদে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে থাকে। গত কয়েক বছরে ভারতের সেবি, রিজার্ভ ব্যাংক, নির্বাচন কমিশন, সিবিআই এই প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে। বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে তদন্ত সংস্থা ব্যবহারের প্রচুর অভিযোগ উঠেছে। মিডিয়ার উপর অদৃশ্য চাপের কথা সাংবাদিকরা নিজেরাই অনেক সময় বলেছেন। এই পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগকারীরা কি ভাবেন জানেন? তারা ভাবেন যদি কোনো বিরোধ হয়, যদি কোনো চুক্তি ভাঙা হয়, তাহলে কি নিরপেক্ষ আদালতে বিচার পাবো আমরা? তারা ভাবেন যদি কোনো দুর্নীতি হয়, তাহলে কি নিয়ন্ত্রক সংস্থা সঠিক ব্যবস্থা নেবে? এই আস্থা যখন কমে যায় তখন বিদেশি বিনিয়োগও কমে যায়, এবং এই বিনিয়োগ না আসলে কর্মসংস্থান তৈরি হয় না, কর্মসংস্থান না হলে মানুষের হাতে টাকাও আসতে থাকে না, টাকা না আসলে বাজারে চাহিদা থাকে না। এটা একটা চক্র বন্ধুরা। এই পুরো পরিস্থিতিতে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটি হলো দেশে মিডিয়ার ভূমিকা। গণতন্ত্রে মিডিয়াকে বলা হয় চতুর্থ স্তম্ভ। মিডিয়ার কাজ হলো ক্ষমতায় থাকা মানুষদের জবাবদিহির মধ্যে রাখা, সাধারণ মানুষের পক্ষে প্রশ্ন করা। কিন্তু আজ ভারতের প্রধান নিউজ চ্যানেলগুলোর প্রাইম টাইম অনুষ্ঠান দেখলে কি দেখা যায় বলুন তো? 15,000 কোটি টাকার রাজেশ এক্সপোর্ট কেলেঙ্কারি নিয়ে কোনো দীর্ঘ অনুষ্ঠান নেই, এলআইসির বিনিয়োগ ডোবা নিয়ে কোনো প্যানেল বিতর্ক নেই, সাধারণ মানুষের মূল্যস্ফীতির কষ্ট নিয়ে কোনো গভীর প্রতিবেদন নেই, কোনো ডিবেট পর্যন্ত নেই। পরিবর্তে আছে অমুক নেতা কোথায় গেলেন, অমুক নেতার বিয়ে হলো কিনা, সীমান্তে কোনো উত্তেজনা আছে কিনা, কোনো ধর্মীয় বিষয় নিয়ে উত্তেজনা তৈরি করা যায় কিনা। এই ধরনের অনুষ্ঠান রেটিং বাড়ায়, রেটিং বাড়লে বিজ্ঞাপন আসে, এবং বিজ্ঞাপনের একটা বড় অংশ আছে সরকারি এবং সরকার ঘনিষ্ঠ কর্পোরেট উৎস থেকে। তাহলে একটি দুষ্টু চক্র তৈরি হয়। মিডিয়া সরকারের সমালোচনামূলক প্রশ্ন করলে বিজ্ঞাপন হারানোর ভয় থাকে, বিজ্ঞাপন না হারাতে চাইলে সরকারকে খুশি রাখতে হবে, সরকারকে খুশি রাখলে সাধারণ মানুষের প্রকৃত সমস্যার কথা বলাই যাবে না। এই পরিস্থিতিতে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল মিডিয়া, ইউটিউব চ্যানেল, পডকাস্টের ভূমিকা অনেক বেড়ে গেছে। কারণ বন্ধুরা, এই প্ল্যাটফর্মগুলো যতক্ষণ দর্শকদের সমর্থন আছে, সরকারি বিজ্ঞাপনের মুখাপেক্ষী নয়। এখন প্রশ্ন হলো, সমস্যাগুলো তো চিহ্নিত করলেই হবে না, এর বিকল্প কি সেটা নিয়েও ভাবা দরকার, সেটা নিয়েও কথা বলা দরকার।
প্রথমত দেশে সত্যিকারের বেসরকারি উদ্যোগের পরিবেশ তৈরি করতে হবে, মানে ছোট ও মাঝারি উদ্যোক্তারা যাতে সহজে ব্যবসা শুরু করতে পারেন, ব্যাংক ঋণ পান এবং অতিরিক্ত আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই ব্যবসা পরিচালনা করতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে। যে দেশে তরুণ প্রজন্ম দক্ষ নয় সেই দেশের অর্থনীতি কখনো প্রযুক্তি বা উৎপাদনে সত্যিকারের শক্তি অর্জন করতে পারে না। তৃতীয়ত হলো কৃষিখাতে সত্যিকারের সংস্কার দরকার, শুধু ঘোষণা নয় বন্ধুরা, বাস্তবে দরকার। কৃষকের উৎপাদন খরচ কমাতে হবে, বাজার মূল্য নিশ্চিত করতে হবে, মধ্যস্থতাভোগীদের বা দালাল চক্রকে কাটছাঁট করতে হবে। চতুর্থত পণ্যের গুণমান নিশ্চিত করার জন্য নিয়ন্ত্রক সংস্থাগুলিকে সত্যিকারের স্বাধীনতা এবং ক্ষমতা দিতে হবে। দেশের মানুষের স্বাস্থ্য রক্ষা করতে হবে এবং বিদেশের বাজারে ভারতীয় পণ্যের মান নিশ্চিত করতে হবে। পঞ্চমত মুদ্রার মান স্থিতিশীল রাখার জন্য বৈদেশিক মুদ্রার উপার্জন বাড়াতে হবে। এর একমাত্র উপায় হলো সত্যিকারের রপ্তানিযোগ্য পণ্য তৈরি করা। ষষ্ঠত প্রতিষ্ঠানগুলোর স্বায়ত্তশাসন ফিরিয়ে দিতে হবে। বিচার বিভাগ, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেবি, নির্বাচন কমিশন, ইডি, সিবিআই এগুলোকে রাজনৈতিক প্রভাব থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে হবে। এটি শুধু গণতন্ত্রের জন্য নয়, অর্থনৈতিক উন্নয়নের জন্য যথেষ্ট জরুরি। আজকের মতো তো বন্ধুরা এইটুকুই থাকলো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্টে জানান আপনি কি মনে করেন পরিস্থিতি বদলাবে, আর যদি বদলাতে পারে তাহলে কিভাবে বদলাবে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।